হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে আসলাম। আর তোমরা সকলেই জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার বিজ্ঞপ্তি অনেক জেলাতেই প্রকাশ পেয়েছে। তো তোমরা কিন্তু তার জন্য প্রস্তুতি শুরু করে দাও। যে জেলাগুলো এখনও বেরোয়নি তারাও কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। আর তার সাথে সাথে বলবো যে তোমাদের সামনে আরও কয়েকটা জেলায় বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তো তার নোটিফিকেশান সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো সবাই আজকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক অঙ্কের প্রশ্নপত্র 11। অলরেডি আগে আমি তোমাদের 10টা প্রশ্নপত্র করিয়েছি, যেখানে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেরকমই আজকে আরও একটা সেট আমরা দেখে নেব যে অঙ্কগুলো তোমাদের সামনের পরীক্ষায় আসতে চলেছে। তো চলো দেরি না করে আজকের প্রথম অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। কি বলা হচ্ছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127 এবং 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? যখনই তোমরা কোনো প্রশ্নে দেখবে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ এই কথাটা আছে, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ এই কথাটা আছে, তাহলে কি করতে হয়? একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে হয় আর লাস্টে গসাগু করতে হয়। যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যার, আমরা জানি গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এরকম বললেই কিন্তু আমরা গসাগু করব। কিভাবে? প্রথমে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করে নেব। যেমন 127 বিয়োগ 55 করলে হচ্ছে 72, 175 বিয়োগ 127 করলে হচ্ছে 48, আর 175 বিয়োগ 55 এই তিনটে বিয়োগ অঙ্কে আমরা করে নেব 55, 120। তো এই যে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম, এবার এদের আমরা গসাগু করব। 72, 48 আর 120। 72 আর 48 আর 120-র গসাগু কত হয় জানো? 48, 72 আর 120 এদের গসাগু হয় 24। কি করে বার করলাম? তোমাদের আগের দিনে আমি গসাগু বের করার নিয়ম শিখিয়েছি ভাগ পদ্ধতিতে। কিভাবে করতে হয় দেখো, 48 ভাগ 72 এই ভাগটা করছো। 48 একে 48, এখানে 24, আবার ভাগ করো। 24 দুগুণী 48, ভাগ মিলে গেল। যখন ভাগ মিলল তখন ভাজক কে ছিল? 24। এবার দেখো 24কে 120-কেও ভাগ করতে পারছে? হ্যাঁ পারছে। দেখো 24কে দিয়ে যদি আমরা ভাগ করি, 24 গুণ 5 করলে 120 হয়। তার মানে এর গসাগু হয়ে গেল 24। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। তো এরকম প্রশ্ন দেখলে ঠিক এইভাবেই তোমাদের সমাধান করতে হবে। যদি এই প্রশ্নে একই ভাগশেষ না থেকে বলা হতো যে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাহলে কি করতে? প্রত্যেকটা সংখ্যা থেকে 2 বিয়োগ করতে, তারপরে গসাগু করতে। মানে 55 থেকে 2 বিয়োগ, 127 থেকে 2 বিয়োগ, 175 থেকে 2 বিয়োগ, তারপরে গসাগু করতে হতো। এই হচ্ছে নিয়ম আর এই হচ্ছে সলিউশন। দেখে নাও সকলে। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত হবে? তাহলে এরকম থাকলে লসাগু বের করার নিয়ম হলো প্রথমে অনুপাত দুটো গুণ করো, তার সাথে গসাগুকে গুণ করে দাও। 3 4 12, 4 12 48, এর লসাগু হবে 48। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি। এর থেকে সহজে আর কিছুই বলা যাবে না। এইভাবেই তোমরা খুব সহজে আনসার করে আসতে পারবে। আশা করি সবার বোঝা গেল। এর সাথে বলে রাখি যে তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নোটস নিতে চাইছো এবং যা যা পরীক্ষায় আছে সেই নোটসগুলো পড়তে চাইছো, তাদের জন্য রয়েছে অল নোটস মাত্র 98 টাকায়। আর তার সাথে যেহেতু তোমাদের পরীক্ষার রচনা আছে, রচনার 10টা করে রচনার সেট তোমরা পেয়ে যাবে 29 টাকায় ও 32 টাকায়। এছাড়া সামনেই পরীক্ষা, তো তার জন্য মক টেস্টও দিতেই হবে এবং মক টেস্ট পেয়ে যাচ্ছ তোমরা 40 টাকায়। এগুলোর ব্যাপারে বিশদে জানতে তোমরা যোগাযোগ করো 9088890010 নাম্বারে। এখানে ফোন করে তোমরা এগুলো পারচেস করতে পারবে এবং যারা ডাইরেক্টলি পারচেস করতে চাইছো তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো।
এছাড়া তোমরা যারা ভাবছো যে ম্যাম নোটস না নিয়ে আমরা আপনাদের থেকে ক্লাস করতে চাই, তো অনলাইনে এখানে বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে তোমরা ক্লাস করতে পারো। এখানে রাজ্য সরকারি যে কোনো চাকরির পরীক্ষার জন্যই প্রিপারেশন দেওয়া হয় এবং তোমাদের সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস থাকবে, ক্লাসের পরে নোটস দিয়ে দেওয়া হবে এবং রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। এছাড়া থাকবে প্রচুর মক টেস্ট। তো এর ব্যাপারেও জানতে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে, এবং এই কোর্সটা পুরো 1 বছরের জন্য তোমরা পেয়ে যাবে মাত্র 689 টাকায়। কোনো রকমের মাসে মাসে ফিস তোমাদের দিতে হবে না। যারা অফলাইনে আমাদের ইনস্টিটিউটে এসে পড়তে চাইছো তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমাদের যেমন রাজ্য সরকারি চাকরিগুলোর জন্য পড়ানো হয়, তার সাথে সাথে এসএসসি, ব্যাংক, রেল এগুলোর জন্য পড়ানো হয়। তো তার জন্য তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে এবং ডিটেলসটা জেনে নিতে হবে। চলো পরবর্তী প্রশ্নে এবার আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলের নৌকার গতিবেগ কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। বিষয়টা বোঝো যে নৌকা 42 মিনিটে 14 কিমি যায়। এই 42 মিনিটকে ঘন্টায় নিলে আমরা বলতে পারি তো যে 42/7 ঘন্টায় নৌকাটা যায় 14 কিমি। তাহলে 1 ঘন্টায় নৌকাটা কত কিমি যায় আমরা বের করতে পারবো তো। 1 ঘন্টায় যতটা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গতিবেগ। তাহলে 14 ভাগ 42/7। এই ভাগ চিহ্নটা যখনই গুণ চিহ্ন হবে এটা উল্টে যায়, মানে 60/42। দেখো 3 14 42, 3 20 60, তার মানে এর গতিবেগ কত? 20 কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। তো এটা হলো স্রোতের প্রতিকূলে গতিবেগ। স্রোতের গতিবেগ 5, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আমরা জানি প্রতিকূলে গতিবেগ কি করে বের করতে হয়, নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। যারা এখনো জানো না, আমার নৌকা ও স্রোত চ্যাপ্টারটা আমি যে ক্লাসটা তোমাদের করিয়েছিলাম সেটা অবশ্যই দেখে আসবে। ওখানে প্রত্যেকটা যে টাইপ, প্রত্যেকটা রুল সব কিছু বলা আছে। আর তার সাথে বলে রাখি যে তোমরা যারা ভাবছো অঙ্কের বেসিক থেকে কোথায় শিখবো, দেখবে আজকে প্লেলিস্টে, এই চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক আমি করিয়ে রেখেছি। ওখান থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যদি করো পরীক্ষায় কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, ঠিক আছে? দেখে নাও। তাহলে এখানে নৌকার গতিবেগ কি হবে? উল্টোটা হবে, যোগ। তাহলে 20 যোগ 5 মানে 25 কিমি পার ঘন্টা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। এই হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সকলে সলিউশন। এটা হচ্ছে নৌকা ও স্রোত চ্যাপ্টার থেকে কোশ্চেন, ঠিক আছে? চলো এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? যখনই তোমরা এরকম প্রশ্ন পাবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান, তোমরা কি করবে বলো তো? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করবে। কিভাবে? সব থেকে সহজ নিয়ম হলো উল্টে দাও। বিক্রয় মূল্য কত ছিল? 12টা, তাহলে এটা এখন ক্রয় মূল্যের এখানে লেখো। ক্রয় মূল্য কতগুলো বস্তুর ছিল? 15টা, তাহলে এটা এখন বিক্রয় মূল্যে লেখো। ও অনুপাত করলে কি আসছে? 3 4 12, 3 5 15। এই হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তার মানে 4 টাকা ক্রয় মূল্য হলে 5 টাকা বিক্রয় মূল্য। কত টাকার লাভ হলো? 5 বিয়োগ 4, 1 টাকার লাভ হলো। কার উপরে লাভ হলো? 4 টাকার উপরে। তাহলে 1/4, 100তে কত টাকার লাভ হবে? শতকরা বলেছে তাই 100 দিয়ে গুণ। উত্তর হয়ে গেল 25% লাভ হলো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 25%। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন। দেখো আমাদের কয়েনের থেকে এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। তো কয়েনের এই কোশ্চেনটা যদি বুঝে যাও দেখবে প্রত্যেকটা প্রশ্নই নিজেরা করতে পারছো কয়েন থেকে এই টাইপটা আসলে। কি বলা হচ্ছে? একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট রয়েছে কত টাকা? দেখো তো 180 টাকা রয়েছে। তাদের সংখ্যার অনুপাত কত? 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? প্রথমত কি কি আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। কি অনুপাতে আছে? 2:3:4। এই অনুপাতটাকে আমরা সত্যি ভাববো, মানে 1 টাকা আছে 2টো, 50 পয়সা আছে 3টে, 25 পয়সা আছে 4টে। এটা হচ্ছে কি নাম্বার অফ কয়েন্স। এবার আমরা দেখব ভ্যালু, মানে এর দাম কত। এটা এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? আমরা একটা সহজ উদাহরণের সাহায্যে বুঝতে পারি। যেমন ধরো আমি বললাম
আমার ব্যাগে 5 টাকার কয়েন 5টা আছে বা 5 টাকার কয়েন 4টে আছে, তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি আমার ব্যাগে কতগুলো কয়েন আছে, উত্তর হবে 4টে কয়েন আছে। আমি যদি জিজ্ঞাসা করি আমার ব্যাগে কত টাকা আছে, উত্তর হবে 20 টাকা আছে, কারণ 4 5 20 টাকা হয়। তাহলে এই হচ্ছে পার্থক্য ভ্যালু আর নাম্বার অফ কয়েন্সের। একইভাবে যদি দুটো 1 টাকা থাকে তার মানে 2 টাকা আছে। পয়সায় নিলে 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। 50 পয়সার কয়েন 3টে আছে, গুণ করে দাও, গুণ করলে 150 পয়সা আছে মানে 1.5 টাকা আছে। 4 গুণ 25 মানে 100 পয়সা আছে। তাহলে যোগ করলে মোট কত পয়সা দাঁড়াচ্ছে, দেখো 200 আর 100 300 400, 450 পয়সা, 450 পয়সা দাঁড়াচ্ছে। কিন্তু অরিজিনালি কত টাকা আছে বলা আছে, 180 টাকা আছে। একে আমরা টাকায় নিলে 100 দিয়ে ভাগ করলে 4.5 টাকা বলতে পারি। এই 4.5 মানে আসলে হচ্ছে 180, তাহলে 1 মানে কত, ভাগ করে দাও, 180 ভাগ 4.5, পয়েন্ট ওঠালে একটা শূন্য আসে। 5 নং 45, 9 দিয়ে 200, 5 দিয়ে ভাগ করলে 40, তার মানে 1 মানে হচ্ছে 40। চেয়েছে 50 পয়সার সংখ্যা কত, আমরা কত ধরেছিলাম, 3 ধরেছিলাম, তাহলে 3 মানে কত, 3 গুণ 40 120। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 120। এই হলো সলিউশন, দেখে নাও সবাই। 120 হয়ে গেল সলিউশন, প্রত্যেকে দেখে নাও বুঝতে পারলে কিনা। এইভাবে কিন্তু আমরা কম্পেয়ার করে, তুলনা করে খুব সহজে অঙ্ক করতে পারি। আর যারা আজকে প্রথম দেখছো তাদেরকে বলবো একবারে কিন্তু বাবু এগুলো বোঝা যায় না, এগুলো বুঝতে হলে আমাদের চ্যাপ্টারগুলো আগে করতে হবে। তো হাতে যাদের পরীক্ষার আগে এখনো সময় আছে, এক্ষুনি কিন্তু পরপর যে অঙ্কের চ্যাপ্টারগুলো আছে, যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলো পরপর তোমরা দেখতে থাকো, দেখবে সব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে যাব। 6 নাম্বার প্রশ্ন কি বলছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? প্রথমত বলছে কি যে ঘন্টায় 45 কিলোমিটার বেগে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা কত মিটার লম্বা, 130 মিটার লম্বা ট্রেনটা। আচ্ছা 45 কিলোমিটার পার ঘন্টা, একে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণি 18, 5 নং 45 মানে 25/2 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডের অর্থ হলো 1 সেকেন্ডে 25/2 মিটার যাচ্ছে। ট্রেনটা কত সেকেন্ড গেছে, 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যাবে, 25/2 গুণ 30, 15 দুগুণি 30, 5 15 75, 15 দুগুণি 30 আর সাথে 375 মিটার। এই 375 মিটারের মানে হচ্ছে যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করে তখন ট্রেনটার নিজের দৈর্ঘ্যও যায়, তার সাথে ওই সেতুটার দৈর্ঘ্যও যায়। এবার তার মানে এই 375 মিটারের মধ্যে যেমন ট্রেনের দৈর্ঘ্যও রয়েছে তেমনি সেতুর দৈর্ঘ্যও রয়েছে। ট্রেনের দৈর্ঘ্য কত, 130 মিটার, যদি এটা বাদ দিয়ে দিই পড়ে থাকবে সেতুর দৈর্ঘ্য 245 মিটার। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 245 মিটার। দেখে নাও সলিউশন। এবং এই ধরনের এই যে ট্রেনের অঙ্ক দেখালাম, নৌকার অঙ্ক দেখালাম, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, তার জন্য এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে। আর তার জন্যই তোমাদের এই প্র্যাকটিস সেটটা। যদি তোমরা চাও অঙ্কের এরকম প্র্যাকটিস সেট আমি আরও আনি, তার জন্য কিন্তু প্রচুর কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। তোমরা যত শেয়ার করবে এই ভিডিওটা আর কমেন্ট করবে ততই আমি কিন্তু আরও প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি আছে পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। 20 লিটার স্পিরিট ও জলের মিশ্রণে 10% জল, তাহলে একটা মিশ্রণ ছিল জল আর স্পিরিটের, তার মধ্যে 10% যদি জল হয় আমরা বলতে পারি তো যে 90% তার মানে স্পিরিট রয়েছে বাকিটা। এই দুটো রেশিও করলে কত হবে, 1:9। এই হচ্ছে জল আর স্পিরিটের রেশিও। বলছে কত লিটার জল মেশালে এই মিশ্রণে 25% জল থাকবে। 25% জল থাকলে স্পিরিট কত পার্সেন্ট, 75%। 25 আর 75 যদি আমরা রেশিও করতে যাই, 25 একে 25, 3 25 75, তাহলে 1:3। এবার একটা বিষয় ভালো করে বোঝো, জল মিশিয়েছে, স্পিরিট তো মেশায়নি, তাহলে স্পিরিট তো সমান হওয়ার কথা ছিল, নেই, তাহলে সমান করতে হবে। আমি যদি এই রেশিওকে 3 দিয়ে গুণ করি, দেখো স্পিরিট হচ্ছে 3 আর জল হচ্ছে 3 আর স্পিরিট হচ্ছে 9, আর একে আমি 1 দিয়েই গুণ করলাম কারণ এর কোনো চেঞ্জের দরকার নেই।
এখন আমাদের স্পিরিটটা সমান আছে, জল কত বাড়লো, জল কতটা যোগ করতে হলো, 2 ইউনিট যোগ করতে হলো। আমরা এখানে দেখছি 1 ইউনিট জল আর 9 ইউনিট স্পিরিট, মানে কত ইউনিটের, টোটাল মিশ্রণটা 10 ইউনিটের। আসলে কত লিটারের, 20 লিটারের। তাহলে তুলনা করছি, 10 ইউনিট মানে 20 লিটার, তাহলে 1 ইউনিট মানে 2 লিটার। তাহলে এই যে 2 ইউনিট যোগ করতে হয়েছে, এই 2 ইউনিট মানে কত লিটার, 4 লিটার। উত্তর হয়ে গেল 4 লিটার, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। একে আমরা অনুপাতের মাধ্যমে এবং তুলনার মাধ্যমে সলভ করলাম। ওকে, চলো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। দুটি সংখ্যার অনুপাত বলা আছে, তাদের বিয়োগফল বলা আছে। সংখ্যাগুলি কি কি? ভীষণ সোজা। ধরে নাও একটা সংখ্যা 7 ইউনিট আর একটা সংখ্যা 9 ইউনিট, এদের বিয়োগফল কত, 2 ইউনিট। আসলে 2 ইউনিট মানে কত, 6 বলা আছে, তাহলে 1 ইউনিট মানে 3। সংখ্যা দুটি কত, 7 ইউনিট মানে 21 আর 9 ইউনিট মানে 3 নং 27, তাহলে সংখ্যা দুটো 21 আর 27। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। ঠিক আছে, আশা করি এটা খুবই সোজা, সবার বোঝা গেছে। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে 2205কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ রাশি হবে? এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি। কিভাবে করবে? উৎপাদকে বিশ্লেষণ করবে সিঁড়ি ভাঙা পদ্ধতিতে। দেখো 5 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 4 5 20, 5 1 5। 21 দিয়ে ভাগ যাচ্ছে, এটা দেখা যাচ্ছে 21 গুণ 21 করলে 441 হয়। পূর্ণবর্গ মানে যখন এরকম জোড়ায় জোড়ায় থাকে তখন পূর্ণবর্গ হয়। তাহলে 21 তো দুবার আছে, 5 একবার আছে, তার মানে আর একটা 5 যদি গুণ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাই উত্তর হবে অপশন নাম্বার বি 5। এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয়। এই প্রশ্নে যদি গুণের বদলে বলতো যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলেও উত্তরটা হতো 5 দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যেত, কারণ জোড়ায় জোড়ায় ছিল। আশা করি সবার বোঝা গেল। এবার চলে যাচ্ছি আমাদের আজকে লাস্ট কোশ্চেনে। 2 জন শ্রমিকের মজুরির অনুপাত 5:6। যদি প্রথম জন দ্বিতীয় শ্রমিকের চেয়ে 11 টাকা কম পায় তবে তাদের মোট মজুরি কত? এই হচ্ছে অপশান, আর এই প্রশ্নটা হলো তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। এর উত্তর সকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দেবো কারটা ঠিক হচ্ছে আর কারটা ভুল। এই উত্তরটা কিন্তু সবাইকে দিতে হবে, সবাইকে একবার অন্তত চেষ্টা করতেই হবে, কারণ পরীক্ষা তো সামনেই, তাই না? তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।